চৈতি রাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে, বনানী আজ সজীব হলো নতুন ফুলে ফলে। এখনো কি ঘুমো বিভোল, পাতায় পাতায় জানাই দোল বসন্তেরই হাওয়া। তোমার নবীন প্রাণে প্রাণে কে সে আলোর জোয়ার আনে। নিরুদ্দেশের পানে আজি তোমার তরি বাবা। তোমার প্রাণে দোল দিয়েছে বসন্তেরই হাওয়া। ওঠে আজি জাগরে জাগ, সন্ধ্যাকাশে উড়ায় ফাগ ঘুমের দেশের সুপ্তিহীনা মেয়ে। তোমার সোনার রথে চড়ে মুক্তিপথের লাগাম ধরে ভবিষ্যতের পানে চলো আলোর গান গেয়ে। রক্তস্রোতে তোমার দিন চলেছে ভেসে সীমানাহীন, তারে তুমি মহান করে তোলো। তোমার পিছে মৃত্যু মাখা দিনগুলিরে ভোলো। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা চৈত্র দিনের গান। এবার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ চলছে। আজকের দিনটা একটি বিশেষ দিন, 21শে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবস। 1999 সালে ইউনেস্কোর সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে 21শে মার্চ দিনটি আন্তর্জাতিক কবিতা দিবস হিসাবে উদযাপিত হয়। নমস্কার, আজ 21শে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবসে সমস্ত দর্শকবৃন্দকে ব্রাইট টাইমের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাই। আমাদের আজকের অতিথি শ্রী অমল গুহ, বিশিষ্ট কবি, আবৃত্তিকার এবং নাট্যকর্মী, অভিনেতা। সঙ্গে আমি সুনেত্রা সেনগুপ্ত। আমি প্রথমেই শ্রী অমল গুহ মহাশয়কে অনুরোধ করব যে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আপনি আপনার কিছু কথা বলুন। বিশ্ব কবিতা দিবস আমাদের জীবনে, বিশেষ করে যারা কবিতা বলিয়ে যারা বলেন এবং আবৃত্তিকার যারা, নাট্যকার যারা, নাট্যকর্মী যারা, বাচিক শিল্পী যারা, তাদের কাছে অত্যন্ত আদরণীয়, শ্লাঘনীয় একটি দিন। এবং এই দিনটিতে আমরা পরস্পর বিনিময় করে থাকি নাটক সম্পর্কে ভাবনা, কবিতা সম্পর্কে ভাবনা, নতুন কবির নতুন কবিতা ইত্যাদি ব্যাপার নিয়ে আলোচনা ইত্যাদি করে থাকি। তা আমার কাছে ব্যাপারটা হচ্ছে আজকের দিনটির গুরুত্ব অসাধারণ। কবি হলো সমাজের দর্পণ, তার কবিতা দর্পণের কাজ করে, তার লেখনী দর্পণের কাজ করে। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি নিজে একজন কবি এবং আপনার প্রিয় কবি কারা? আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা আছে। স্বাধীনতার আগে ব্রিটিশ ভারতে আপনার জন্ম, ওপার বাংলা থেকে এপার বাংলায় আপনার পদচারণা। আপনার প্রিয় কবি কারা? সে কথা বলতে গেলে তো বিশাল প্রশ্ন এটা। কবি, আমার প্রিয় কবি তো অনেকেই। বিশ্বকবি রবীন্দ্রনাথকে যদি আমি আমার মাথায় রাখি যে আমার স্মরণীয় কবি এবং আমার আদৃত কবি, আমি যাকে লক্ষ্য করে বা যাকে পাঠ করে, যাকে বলে আমি বড় হয়েছি এবং যেসব কবিতা বলেছি আমি বিভিন্ন অনুষ্ঠানে, সেই রবীন্দ্রনাথ, তিনি আমাদের সকলেরই পূজনীয়, তোমারও পূজনীয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তা আমি তাকে দেখেই বড় হয়েছি। তারপরে আধুনিক কবিরা অনেকে এসেছেন। সুকান্ত ভট্টাচার্য এসেছেন আমাদের কাছে, জীবনানন্দ দাশ এসেছেন আমাদের কাছে, জয় গোস্বামী এসেছেন আমাদের কাছে, আমরা নবীন সেনের কবিতা বা ইত্যাদি কবিতা, এগুলো বলি না এখন বটে, কিন্তু নবীন সেনের যে পলাশির পরে যে পলাশিকে নিয়ে, যে যুদ্ধকে নিয়ে যে কবিতা, সে তো অসাধারণ। যাই হোক, তারপরে আমরা আগে বিসর্জন নাটক করতাম,
সে নাটক ও কবিতায়, সেটা রবীন্দ্রভাস হবে অবশ্যই, সে কবিতা, সে আমরা বলে, যেমন ধরুন আমরা বলছি যে মার কাছে কি করেছি দোষ, ভিখারি যে সন্তান বিক্রয় করে উদরের দায়ে তারে দাও শিশু, পাপিষ্ঠা যে লোকরাজে সন্তানের বধ করে তার গর্ভে দাও পাঠাইয়া অসহায় জীব। আমি হেথা সোনার পালঙ্কে মহারানী, শত শত দাস দাসী সৈন্য প্রজালয়ে বসে আছি, তপ্ত বক্ষে শুধু এক সন্তান বালুসিয়া। এই এই ছোট্ট বাহু, এই ছোট্ট আঁখি আমাকে স্মরণ করবে যখন, তখন আমি তার কথাই ভাববো। কুমার জননী মাতো, আমাকে কেন নিঃসন্তান শ্মশানচারণী করলে, কেন কেন? গুরুদেব, মার কাছে কি করেছি দোষ বলুন গুরুদেব? আমি মার খেলা কে বুঝিতে পারে বলো? পাষাণতনয়া ইচ্ছাময়ী, সুখ দুঃখ তারই ইচ্ছা। ধৈর্য ধরো, এবৎসর তোমার নামে মার পূজা হবে, প্রসন্ন হইবে শ্যামা। মা যদি সন্তান দেন, বর্ষে বর্ষে দিব তারে 300 ছাগ 100 মহিষ। আপনাদেরকে তো আগেই বলেছি আমাদের সামনে বিশিষ্ট আবৃত্তিকার, বাচিক শিল্পী, অভিনেতা এবং কবি শ্রী অমল গুহ মহাশয় বসে আছেন। আমি আপনাকে বলবো যে আপনি তো কবি, আপনার কবিতা খুবই সমাদৃত। আপনি আপনার একটি কবিতা আমাদের যদি শোনান। আমার মুখস্থ করা কবিতা নেই তেমন, আমার মনে থাকে না, তবু আমি আমার একটা কবিতা বলি। আমার বই আছে 3টি, কবিতা, কবিতা মুখর, কবিতা কবিতা জীবন, বন্ধ করোনা পাখা ইত্যাদি, এরকম আরো কতগুলো কবিতার বই আছে, আমার ঠিক মনে নেই। আর নাটকের বই আছে 4-5খানা। আমি নাট্যকারও বটে, নাট্যকার হিসেবে আমি সমাদৃত হয়েছি, বিভিন্ন জায়গায় পুরস্কৃত হয়েছি, নাটকের বই আছে। তা যাই হোক, আমি আমার লেখা একটি কবিতা রিসেন্টলি আমি শোনাচ্ছি। সাবধান, এখন মধ্যাহ্ন সূর্যের প্রখর কিরণ, সমস্ত আকাশ জুড়ে আগুনের রক্ত বমন, এ সময় একা বাইরে যেও না। হতে পারো তুমি বীর অথবা বীরাঙ্গনা, তাতে কিছু যায় আসেনি, যায় আসে না, এ সময় একা বাইরে যেও না। সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকো, সম্মুখে আকাশ কঠিন, মুখ ঢাকো, নইলে ঝলসে যাবে চোখ, বিপন্ন মানব সমাজে সকল বিশ্ব লোক। সমস্ত আকাশ জুড়ে কে এমন আবির ছড়ালে, বৃষ্টি নেই এক ফোঁটা, রোগের বীজাণু ভরালে। এই সময় তুমি যদি দূরে দূরে হাঁটো, হায়নার বিষাক্ত থাবায় মরবে তুমি, খুঁজে পাবো না কো। তাই বলি মিলেমিশে চলো, শিয়রে সমন, সমস্ত আকাশ জুড়ে আগুনের রক্ত বমন, এ সময় একা বাইরে যেও না, যেও না। কি অসাধারণ আবৃত্তি এবং কবিতা আমরা শুনলাম ওনার কাছ থেকে। আপনারা জানেন যে বাংলার কবিতার ভাণ্ডার সবসময় পরিপূর্ণই থাকে। আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, কবিতা এবং আবৃত্তি পরস্পর প্রায় সম্পৃক্ত বলা যায়, কিন্তু কবিতা একটা অন্য ধরনের উঠোন এবং আবৃত্তি একটা ভিন্ন শিল্প বলেই আমরা মনে করি। আপনি কি মনে করেন যে বাংলা কবিতার পঠন, বাংলার কবিতার পাঠক কমে যাচ্ছে, বা বাংলার আবৃত্তি আগের মতো সেই আবৃত্তির যে স্বতন্ত্র হিসাবে কি বলবো, আবহ ছাড়া আবৃত্তি, এবং আজকে একটা নতুন চল তৈরি হয়েছে আবহ সহ আবৃত্তি, এই সম্পর্কে আপনার কিছু যদি মতামত আমাদের কাছে ব্যক্ত করেন? আমি কখনো আবহ নিয়ে আবৃত্তি করেছি বলে আমার মনে পড়ে না। তো কেউ যদি বাজিয়ে থাকেন আমার নেপথ্যে, আমার অজান্তে, সেটা আলাদা কথা।
আমি নিজে আমি কখনো আবহ নেই না। অনেকে ভায়োলিন, হারমোনিয়াম ইত্যাদি, তবলার বোল ইত্যাদি এইসব নিয়ে অনেকে আবৃত্তি করে, আমি দেখেছি আবৃত্তিকাররা। আমার সঙ্গে সব্যসাচীর কথা হয়েছে, আমার সঙ্গে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে, আমার সঙ্গে বড় আবৃত্তিকার রয়েছেন যারা এখানে। সেই কিছুদিন আগে আমার পাড়ায় এসেছিল, আমার ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে, রজত রজত বন্দ্যোপাধ্যায়। এরা সব আবৃত্তিকার বলে পরিচিত। আমার তো মনে হয় পরিচিতির মতন কবিতা আমরা বলি না। আবৃত্তিকারের যে ভাষ্য সেটা আলাদা, সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা। মানে কবিতার মধ্যে যে রসটা আছে, যে কাব্য রস, সেটাকে গলায় নিষিক্ত করা, গলায় পরিস্ফুটিত করা সহজ কাজ নয়, অত্যন্ত কঠিন কাজ। বিশেষ করে যার গলার সাধা নেই, তার গান করা নেই, তাদের পক্ষে তো অসম্ভব ব্যাপার কবিতা বলা। তবু আমরা বলি, একটা কবিতা বললাম, যেন মনে হচ্ছে চায়ের দোকানে চায়ের কাপ নিয়ে এরকম আড্ডা হচ্ছে। কিন্তু কবিতা সেই জিনিস নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথও আবৃত্তি করেছেন, তার আবৃত্তি আমি শুনেছি, একটু মেয়েলি কণ্ঠের মতন মনে হয়। চিত্তচেতা ভয়শূন্য এই কবিতাটাও বলেছেন তিনি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। এইরকম একটা রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক ঝোঁক ছিল, যেটা আমরা নকল করেও কিছু করতে পারবো না। কিন্তু আমরা আমাদের মতন আবৃত্তি করি। আবৃত্তির প্রধান গুণ হচ্ছে গিয়ে আবৃত্তি অত্যন্ত শ্রুতি মধুর হতে হবে। কণ্ঠ এখানে একটা বড় ফ্যাক্টর। কণ্ঠকে সাধনা করতে হবে, সারগাম করতে হবে বাড়িতে। সা থেকে নি পর্যন্ত গলা ওঠা এবং নামা, নি থেকে আবার সাতে চলে আসা, এই চর্চা অত্যন্ত ভীষণভাবে করতে হবে তাকে। কেননা কবিতার মধ্যে সেটা বলা থাকে না কোথায় নি কোথায় সা, কিন্তু আমরা যখন কবিতা প্র্যাকটিস করি তখন এই কথাটা আমাদের বলতে হয়। তারপর একদিন ইত্যাদি এই বলে হঠাৎ আরম্ভ করলাম, বলে গিয়ে ওপরে উঠলাম, সেই উঠে এসে আবার যখন তারপর একদিনে আসবো তখন গলা আর নাবে না। এই জন্যই গলা সাধনা করা অত্যন্ত ভীষণ দরকার। আমার কাছে কবিতা হচ্ছে গিয়ে প্রাণ। কবিতা হচ্ছে আমার কাছে একটি উপসর্গ, এবং সেটিকে ফুলে ফলে, গানে, সঙ্গীতে, গীতে এবং অনেক সময় বাজনা নিয়ে একটা মূর্ছনা তৈরি করা হয়, একটা আবেগ তৈরি করা হয়, একটা যাকে বলবো একটা ঝংকার তৈরি করা হয়, একটা ঝংকার, যেটা মানুষকে শোনালে মানুষ মুগ্ধ হয়ে যায়, অনেক সময় ভুলে যায়। আমি যার কাছ থেকে চর্চা শিখেছি বা অনুকরণ করেছি তাকে, তিনি হচ্ছেন সৌম্য মিত্র। সৌম্য মিত্রের সঙ্গে অনেকদিন আমি ক্লাস করেছি রবীন্দ্র ভারতীতে। তিনি তখন আচার্য ছিলেন, আমি তখন ছাত্র, এবং কিছুটা অধ্যাপনাও করতাম। এরকম সময় কুমার রায়ের সঙ্গে আমার আলাপ হয়, এবং কুমার রায় বললেন চল তোকে নিয়ে যাই। এই বলে উনি শুনলেন, এবং আমার কণ্ঠের আবৃত্তি শুনে সৌম্যমিত্র তারিফ করলেন না, কিন্তু খারাপ কিচ্ছু বললেন না, কোনো কিছু বললেন না। বললেন যে কবিতার মধ্যে মুদ্রা দোষ যেন না ঢুকে পড়ে। অথচ তার মধ্যে যে কত ছিল সেটা বলা যায় না। এখন এই শিশির কুমার ভাদুরী যেভাবে আবৃত্তি করতেন, নির্মলেন্দু লাহিড়ী, তারপরে হচ্ছে গিয়ে আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এখন ইদানিং কালে যারা করছেন, রেডিওতে কণ্ঠস্বর ছিল দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত রেডিওতে খুব সুন্দর আলোচনা করতেন, আমরা তার সঙ্গে যোগ দিতাম। আমার মেয়ে তো বেতার শিল্পীই ছিল, আমার মেয়ে মানে ক্যামেলিয়ার কথা বলছি,
সে তো দেবদুলাল চেদ্দুলাল এদের সঙ্গে করতোই। এখন এই যে এবং তরুণ আবৃত্তিকার আজকাল যারা যারা করছেন, তারা আবৃত্তির একটা নতুন ঢং তৈরি করেছেন, সেটা খানিকটা নাটকের সঙ্গে সম্পৃক্ত। নাটক করতে গেলে যে ধরনের গলা দরকার আর আবৃত্তির গলায় দরকার যেটা, সেটা হচ্ছে সুর, কাব্যবোধ, লিরিক এবং ঝংকার। এইগুলো হচ্ছে আবৃত্তির বিশেষ কৌশল, বিশেষ দিক। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা হঠাৎ, নদী বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতি দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা, কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। আবৃত্তি সম্পর্কে তো বললাম, এখন কিছু কবিতাও বললাম আমি। এবার তুমি একটা কবিতা শোনাও। তুমি তো এখানে আমাদের আবৃত্তি বিচিত্রার প্রধান শিক্ষিকা। শুধু তাই নয়, তুমি এখানে শেখাও অনেক শিশুদের, বাচ্চাদের, বড়দের এবং মায়েদেরও শেখাও। সেখানে তোমার অভিজ্ঞতা কি, এবং সেখানে যদি তুমি দু একটা কবিতা বলতে পারো, বলে বোঝাও যে এই কবিতাগুলো আমার কাছে ভালো লেগেছে বলে আমি তাদের শিখিয়েছি, ইত্যাদি ইত্যাদি, বলো। কবিতা সম্পর্কে এখনো আগ্রহ আছে। ছোটরা শিখতে আসে, বড়রাও শিখতে আসেন। তবে আমার মনে হয় আবৃত্তি শেখাটা খুব জরুরি, কারণ আমরা যারা বাংলা শিখি বাড়িতে এবং স্কুলে, যারা বাংলা মাধ্যমে পড়ি বা বাংলা ভাষাকে শিখি, আমরা বর্ণ হিসাবে শিখি, আমরা কখনোই ধ্বনি হিসাবে বাংলাকে শিখি না। আবৃত্তি এমন একটা মাধ্যম যাতে ধ্বনির মধ্যে দিয়ে বাংলা ভাষার শিক্ষা হয়, যার ফলে তার উচ্চারণ সঠিকভাবে তৈরি হয়। যে সঠিক উচ্চারণ করে তার বানান সঠিক হয়। একজন শিশুকে যদি ছোট বয়স থেকে যদি আবৃত্তি শিক্ষা করানো যায়, তাহলে তার বাংলা বানান অত্যন্ত ভালো হবে, ভুল কম হবে। এটা বাংলা ভাষা শিক্ষার একটা অঙ্গ হিসাবেই তাকে চর্চা করা উচিত বলে আমার নিজের মনে হয়। আমি একটি খুবই আমার শ্রদ্ধেয় কবি কবিতা সিংহের কবিতা ঈশ্বরকে ইফ আপনি বললেন বলে শোনাচ্ছি। আমি প্রথম জেনেছিলাম উত্থান যা, তারই অপিঠ অধঃপতন। আলো যেমন কালো তেমন তোমার সৃজন, জেনেছিলাম আমি প্রথম। তোমায় মানা বা না মানার সমান ওজন, জেনেছিলাম আমি প্রথম। জ্ঞান বৃক্ষ ছুঁয়েছিলাম আমি প্রথম। লাল আপেলে পয়লা কামড় দিয়েছিলাম প্রথম আমি প্রথম। আমি প্রথম ডুমুর পাতায় লজ্জা এবং নীলাজতায় আকাশ পাতাল তফাৎ করে দেওয়াল তুলে দিয়েছিলাম আমি প্রথম। আমি প্রথম নর্ম সুখের দেহের মোটায় দুঃখ ছেনে অশ্রু ছেনে তোমার পুতুল বানানো যায়, জেনেছিলাম। হেসে কেঁদে তোমার মুখী শিশুর মুখে দেখেছিলাম আমি প্রথম। আমি প্রথম বুঝেছিলাম দুঃখে সুখে পুণ্য পাপে জীবন যাপন অসাধারণ। কেবল সুখের সৌখিনতার
সোনার শিকল আমি প্রথম ভেঙেছিলাম। হইনি তোমার হাতের সুতোয় নাচের পুতুল, যেমন ছিল অধম আদম। আমি প্রথম বিদ্রোহিণী তোমার ধরায়, আমি প্রথম। প্রিয় আমার, হে কৃতদাস, আমি প্রথম ব্রাত্য নারী, স্বর্গচ্যুত নির্বাসিত। জেনেছিলাম স্বর্গেতর মানব জীবন। জেনেছিলাম আমি প্রথম। বাহ, সুন্দর হয়েছে, ভালো বললে। এবারে অন্য কি প্রশ্ন থাকতে পারে আমাদের, বলো তোমার কি প্রশ্ন আছে? আমার যেটা প্রশ্ন এখন, যে এখনকার যারা কবি আছেন, হ্যাঁ, অনেকেই কবিতা লেখেন। আপনি নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে জয় গোস্বামী ঘোষণা করেছেন যে উনি কবিতা নিজের জন্য লিখবেন। এখন আর ওনার কবিতা উনি মনে করেন না যে মুদ্রণযোগ্য, তার জন্য ওনার কবিতা আর প্রকাশ্যে আসবে না। তো আগেও আমরা দেখেছি জীবনানন্দ বহু কবিতা লিখেছেন এবং সেগুলো তিনি মুদ্রণ যন্ত্রের ইয়েতে আনেননি। একই রকমভাবে ওনার উপন্যাসও আসেনি। এখনকার কবিদের মধ্যে কার কবিতা আপনার ভালো লাগে? এখনকার কবিদের মধ্যে আমার কাছে এই মফস্বলের যে লেখকরা রয়েছেন, যে কবিরা, বাচ্চি, নিরঞ্জন ইত্যাদি, এদের কবিতাগুলো খুবই ভালো লাগে এবং লেখেও ভালো। বিভিন্ন আমাদের মাসিক পত্রিকাগুলো যদি বেরোয়, সেখানে আমি এদের সঙ্গে আলাপ করিয়ে দিতাম। এটা তো অন্য একটা সেন্টার, এখানে বসে তাদের আলোচনা করা ঠিক নয়। তো আমরা শেষ করেছি জয় গোস্বামীর কবিতা, তো খুবই ভালো লাগে আমাদের কাছে। আমার কাছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খুব ভালো লাগে। আমি নিজে যে কবিতাগুলো লিখি অনেকটা অনুকরণ হয়ে যায় তো বটেই, কবিতা তো অনুকরণই বটে। তবে প্রাসঙ্গিকভাবে বলতে গেলে যেমন রবীন্দ্রনাথের উৎস হচ্ছে যেমন মন, যেমন নৈসর্গিক, যেমন চিত্রণ। রবীন্দ্রনাথের কবিতার মধ্যে এই সমস্ত ছবিগুলো তো অত্যন্ত সাধারণভাবে এসেছেন এবং উনি যেন মনে হয় সহজভাবে কবিতা বলছেন, সহজভাবে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে, তোমরা সুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। বা ধরো অন্য দেবেশ ঠাকুর একটা কবিতা লিখেছে, ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকার জল রঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম বা জামা মসজিদও নয়, ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল বিজয়ের কোনো ফ্যাসিস্ট গৌরবগাথাও নয়, ভারতবর্ষ মানে ভালোবাসা। ভালোবাসা আমার তোমার শব্দের, সঙ্গীতের, আকাশের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলু খাঁ সাহেব লম্বা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা ডা। সস্নেহ সতর্ক করতেন, বাবা সকল পার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলু খাঁ সাহেবের গোরের মাটিতে আজ ফেরেস্তার হাসি এখন ভারতবর্ষের চিরাগ হয়ে জ্বলছে। এই কবিতা দেবেশ ঠাকুর লিখেছেন, আমাদের কাছে শুনিয়েছেন। আমি দেবেশের সঙ্গে আলাপ করেছি। দেবেশ নিজস্ব ভঙ্গিতে নিজের মতন করে কবিতা লেখেন, অত্যন্ত কি বলবো, অত্যন্ত মানে প্রাসঙ্গিক কবি। এবং আজকের দিনের ঘটনা নিয়ে, মানে ধর্মঘট, মিছিল, এর উপরে অনেক কবিতা তিনি লিখেছেন। সুকান্ত ভট্টাচার্যের মতন আধুনিক কেউ নেই বর্তমানকালে যে লেখেন, তুমি যার কথা বলবে, সুকান্ত ভট্টাচার্য। না, আমার কাছে তো অত্যন্ত ভালো লাগে তার কবিতা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের বার্তায় ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে।
খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কি প্রত্যয়, কি বলিষ্ঠ উচ্চারণ এ সুকান্ত ভট্টাচার্যের লেখার মধ্যে আমরা পাই। এতক্ষণ তো মানে কবিদের নিয়ে আলোচনা হলো। আমি আপনার কাছে একটা বিশ্ব কবিতা দিবসে, আন্তর্জাতিক কবিতা দিবসে আপনার কাছে একটা প্রশ্ন ব্রাইট টাইমের পক্ষ থেকে আমি সুনেত্রা রাখছি। সেটা হলো, একটা কবিতা কী করে আবৃত্তি হয়ে ওঠেন একজন বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী হিসেবে আপনি মনে করছেন? কবিতার সঠিক উচ্চারণ এবং একটি সুরেলা ছান্দিক প্রয়োগ এবং সুরেলা কণ্ঠে একটি আবৃত্তির খুব বলিষ্ঠ উচ্চারণ। এই উচ্চারণ হচ্ছে আবৃত্তির একটি বিশেষ দিক। আবৃত্তির করতে গেলে যেমন মুখস্থ দরকার, তেমনি উচ্চারণ দরকার, তেমনি তার বর্ণানুক্রমিক তার বিভাজনগুলো দরকার, তার সুর, ছন্দ, তাল, লয় ইত্যাদি যেমন দরকার, এবং পরিশেষে দরকার হচ্ছে তার গীতিময়তা। কি করে ঝংকারটা তুললেন তিনি, কি করে লিরিক্যাল হলো এই কবিতা। যেমন কবিতা বলতে গেলে, এই যেমন রবীন্দ্রনাথ বলতে গেলে অনেক সময় গীতিময়তা এসে যায়। গীতিময়তা কবিতা ধর্ম হলেও আজকের আধুনিক কবিরা কখনোই সেই গীতিময়তা রক্ষা করে না। তারা অত্যন্ত আধুনিকভাবে উচ্চারণ করে। যেমন ধরো, আমরা যদি বলি, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে। ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। এইরকমভাবে সুকান্তের কবিতা আমরা যদি বলি, সুকান্ত এইরকম কবিতা লিখে অভ্যস্ত। এবং আজকের দিনের যারা কবিতা লেখেন, আমি আমার কবিতাও শুনিয়েছি তোমাদের, সাবধান এখন মধ্যাহ্ন সূর্যের প্রখর কিরণ, সমস্ত আকাশ জুড়ে আগুনের রক্তবমন, এ সময় একা বাইরে যেও না। হতে পারো তুমি বীর অথবা বীরাঙ্গনা, তাতে কিছু যায় আসে না। এ সময় একা বাইরে যেও না। সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকো, সম্মুখে আকাশ কঠিন, মুখ ঢাকো, নইলে ঝলসে যাবে চোখ, বিপন্ন মানব সমাজ, সকল বিশ্বলোক। এই কবিতা আমি আমার মতন করে বলি, তোমরাও এটা বলতে পারো। কবিতা আমার বই ছাপা আছে। বন্ধ করো না পাখা বা কবিতা মুখর, এই কবিতার মধ্যে যে আমার কবিতাগুলো আছে সেগুলো আমি নিজে বলি না, কিন্তু আমার ছাত্রছাত্রীরা যখন বলে, আমি দূর থেকে শুনি, ভাবছি এই কবিতাটা আমি লিখেছি, কই আমার তো মনে পড়ছে না। অথচ এই যে স্মৃতি বিভ্রম হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অ্যালিয়েনেশন। এই অ্যালিয়েনেশন থাকা ভালো। কবিতা লেখার পর তার থেকে আলাদা হয়ে যাওয়া, সম্পূর্ণ আলাদা হয়ে গিয়ে ভাবতে হবে যে কবিতাটা আমি লিখিনি, কে লিখেছে তাহলে, এই ভাবটা থাকবে। কবিতা যখন আসবে সেটা প্রাণোৎসব থেকে আসবে। আজকে কবিতা দিবসে সবচেয়ে বিশেষ বক্তব্য হচ্ছে এই যে, আগে তোমরা বোধহয় জানো এবং সকলেই জানো যে নাটককে আগে কবিতা বলা হতো। নাটককে যে কবি, তাদের আগে কবিতা বলা হতো। বার্নার্ড শ বা আন্তন চেকভ
এরা সব কবিতায় ভার্সে নাটক লিখেছেন, অনেকে বিসর্জন লিখেছেন রবীন্দ্রনাথ ভার্সে, এবং সেই কবিতা এখনো যদি আমরা পাঠ করি গায়ের রোম খাড়া হয়ে উঠবে আমাদের, আমাদের আমরা আমরা শিহরিত হই, জাগরিত হই। দূর হোক চিন্তা জাল, দ্বিধা দূর হোক, চিন্তার নরক চেয়ে কাব্য ভালো, কার্য ভালো, যত ক্রূর যত কঠোর হোক, কার্যের তো শেষ আছে, চিন্তার সীমানা নাই কোথা, ধরে সে সহস্র মূর্তি পদকে পদকে বাষ্পের মতো, চতুর্দিকে যতই সে পথ খুঁজে মরে, পথ তত লুপ্ত হয়ে যায় এক ভালো অনেকের চেয়ে। তুমি সত্য গুরুদেব, তোমারই আদেশ সত্য, সত্য পথ তোমারই ইঙ্গিত মুখে, হত্যা পাপ নহে, নহে পাপ রাজ হত্যা, সেই সত্য, সেই সত্য। এটা রবীন্দ্রনাথের নিজের ভার্সন। রবীন্দ্রনাথ নিজেও কিন্তু এই রোলটা করেছেন। জয়সিংহ কিন্তু রবীন্দ্রনাথ নিজে তার দাড়িতে কালো রং মেখে, তিনি দাড়িটা ঢেকে, কোনো রকমের কাপড় দিয়ে ঢেকে তিনি জয়সিংহর পাঠ করেছেন। জানি না তখনকার দিনের আমাদের এই আমাদের শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা কিভাবে গ্রহণ করেছে, কিন্তু বলছেন অসাধারণ। রবীন্দ্রনাথের এই যে লিরিক্যাল কণ্ঠ, মানে সুরেলা কণ্ঠ, যে ছান্দিক প্রয়োগ, এই জিনিসটা এত মধুর করে তুলতেন তিনি। আমরা এখানে এসে অত্যন্ত গদ্য ঢঙে, অত্যন্ত ছন্দটন্দ তো ভুলেই গেছি, একেবারে গদ্য ঢঙে, অত্যন্ত কি বলবো, অত্যন্ত কাঁচাভাবে আমরা বলবার চেষ্টা করি। আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আন্তর্জাতিক কবিতা দিবস বা বিশ্ব কবিতা দিবস 1999 সালে ইউনেস্কোর 30তম অধিবেশন থেকে নির্ধারিত হয়েছিল। তার একটা বড় কারণ ছিল চিন্তায়, মননে মানুষের যে সৃষ্টিশীলতা তাকে ছড়িয়ে দেওয়া। আর বাংলার কবিতার ভান্ডার আমি সবসময় বলি, মানে সবসময় উপচে পড়ে। হ্যাঁ, আমরা সেই কারণে সকল দর্শককে আবার কবিতা চর্চার বাড়ান। যারা কবিতা লেখেন, যারা কবিতা লিখতে পারেন না, কবিতা পড়ুন। অনেক অনেক লিটল ম্যাগাজিনের মাধ্যমে কবিতা আমরা এখনো পাই। বাংলার ঘরে ঘরে বিভিন্ন প্রান্তে খুবই ভালো কবিতা লেখা হচ্ছে। অনেক অচেনা অজানা কবির কবিতা আমাদেরকে মুগ্ধ করে, আমাদের বিস্ময় এনে দেয় মাঝে মাঝে। এত ভালো কবিতা লেখা হচ্ছে। আমরা একদম শেষে এসে পৌঁছেছি। আমি বিশিষ্ট আবৃত্তিকার কবি শ্রী অমল গুহ মহাশয়কে বলবো একটি কবিতার মধ্যে দিয়ে আমাদের আজকের কবিতা দিবসের উদযাপন সম্পূর্ণ করতে। এই বিশ্ব কবিতা দিবসের উপলক্ষে আমি এই শ্রোতৃমণ্ডলী, আপনারা যারা শুনছেন, যারা মানে আমাকে যারা ভালোবাসেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে কবিতাঞ্জলি উপহার দিচ্ছি এবং বলছি যে আপনারা সবাই ভালো থাকুন এবং কবিতা পাঠ করুন। কবিতাই মানুষের জীবনকে উজ্জীবিত করে, চালু রাখে। এছাড়া স্থবির হয়ে যায় জীবন, স্থির হয়ে যায়। স্থিরতা নয়, চলাই হচ্ছে জীবন। আমি একটি কবিতা শোনাই আপনাদের। সুনেত্রা যে প্রশ্নকর্ত্রী এখানে আছেন, সে আমাকে আগেও বলেছিল এই কবিতাটা বলবেন আজকে। সোনার পাহাড়ে ঘেরা মুখোশের দেশে, মুখোশেরা মঞ্চপতি, মুখোশে আবৃত মুখগুলি দর্শকের গ্যালারিতে উল্লাসে মুখর। মুখোশের যুগ এটা, মুখোশ 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 চতুর্দিকে, শুয়োরের চামড়ার ঢাকা, মাথায় মোষের শিং, ভারামের ক্লিব অঙ্গ রাখা, শুচি শুভ্র সভ্যতার সর্বাঙ্গে জড়ানো, মিহি মিহি বচনের সিকিঞ্চি অর্ধ ইঞ্চি অমায়িক বর্বর ভাষণ, মুখোশের মুখে শোনো। মনুষ্যত্ব কৃকলা প্রেতায়িত প্রেম, আড়ষ্ট ললিত কলা প্রগল্ভ সঙ্গীত মুখোশের মঞ্চে মঞ্চে, উপদংশ গুটিকায় বিচিত্রিত মুখোশের মুখে আঙ্গিকের অঙ্গভঙ্গি দেখো। দেখো বিজ্ঞ মুখোশে রসাল রসনা ঝরায় বিষাক্ত লালা। নাগরিক জীবনের উচ্চাসনে কৃপালু নাগর,
ব্যাংকের ওভারড্রাফটের হুন্ডি কেটে মোটর হাঁকিয়ে চোরাগোপ্তা শেয়ারের মহিমায় প্রাসাদ বানিয়ে অবিশ্রান্ত জন্ম দিয়ে যায় নিরীহ নির্বোধ অসহায় গরু ভেড়া ছাগ মহিষের। আভিজাত্য কলুষিত কচি কচি উদ্যত মুখোশ 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 চতুর্দিকে। চেয়ে দেখো, মুখোশেরা নাচে বিনা পায়ে, আত্মঘাতী বিভৎস তাণ্ডব। বিনা হাতে তালি দেয়, গলা নেই, দোলে মুন্ডমালা, অনাঙ্গিক হস্তপদ তাথই তাথই নাচ নাচে। মুখোশের রঙ্গালয়ে আজও যারা পায়নি টিকিট, অনন্ত অদ্ভুত হস্তপদ, খালি মুখে খোলাখুলি কথা বলে যারা, নিরন্ন নির্জীব পাকস্থলী, সোনার পাহাড় যারা গড়েছিল গ্রামে রক্তে নোনা অশ্রু জলে, এ সমাজ এ সভ্যতায় নগরী পথ নিষিদ্ধ যাদের কাছে, খোলা বুক খোলা মুখ খোলা মন ভৈরব উল্লাসে তারা আসে, দলে দলে আসে। কেঁপে ওঠে রঙ্গশালা, ভেঙে পড়ে নিষিদ্ধ তোরণ, শুয়োরের চামড়া ঢাকা খসে পড়ে সভ্যতার কৃপ অঙ্গ রাখা, পরাক্রান্ত মিছিলের দুরন্ত দুর্জয় পদাঘাতে রাজপথে গড়ায় মুখোশ। নমস্কার, আপনাদের কাছে আমাদের বিশ্ব কবিতা দিবসের উদযাপনের আজকের এই চর্চা এখানেই আমরা শেষ করছি। ব্রাইট টাইমের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই।